স্বাগত নিউজ 24 সংবাদে সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্দেশনা না মেনে করোনা পরিস্থিতির মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় জানাজার নামাজে লাখো মানুষের উপস্থিতির পর ৮ গ্রাম লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। শনিবার সকালে জেলার সরাইল উপজেলায় লকডাউনের তোয়াক্কা না করে খেলাফত মজলিসের নায়েবে আমির মৌলানা জুবায়েরের জানাজায় অংশ নেন প্রায় ১ লাখ মানুষ। এ নিয়ে প্রায় সব মহলে তীব্র সমালোচনার পর প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নিল। ওই গ্রামগুলোর মানুষদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছে পুলিশ। জমায়েত ঠেকাতে ব্যর্থ হওয়ায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেনকেও প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। মাসুক হৃদয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই ছবি দেখলে কে বলবে করোনা সংক্রমণের চতুর্থ স্তরে বাংলাদেশ, যেখানে প্রতিনিয়তই নতুন শনাক্ত রোগীর পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। খেলাফত মজলিসের নায়েবে আমির মৌলানা জুবায়ের আহমেদ আনসারী শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কসপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। জানাজায় নামাজ পড়ানোর উদ্দেশ্যে মরদেহ শনিবার সকালে বেরতলা এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে আনা হয়। দলে দলে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ বেরতলা এলাকায় জড়ো হন। মাদ্রাসার মাঠে জায়গা না হওয়ায় ঢাকা সিলেট মহাসড়কের অন্তত ২ কিলোমিটার অংশে জানাজায় অংশ নেয় মানুষ। জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণেই তার মরদেহ দাফন করা হয়। দায়িত্বহীনতা নাকি জুবায়ের অনুসারীদের সঙ্গে আপোষ? প্রশ্ন উঠেছে লকডাউনের মধ্যেও এত মানুষ কিভাবে জড়ো হলেন। সমালোচনার মুখে শনিবার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই মাদ্রাসার পার্শ্ববর্তী কয়েক গ্রাম লকডাউন ঘোষণা করে প্রশাসন। এসব গ্রামের মানুষদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পুলিশও মোতায়েন থাকবে। গেল ১১ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়াকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আর বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ১৬ এপ্রিল পুরো দেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৮৪ জন। নতুন করে ৩০৬ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১৪৪ জনে। শনিবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। নতুন দিন মানেই যেন মৃত্যুর মিছিলে নতুন নতুন মুখ, সেই সাথে দ্রুতগতিতে দীর্ঘ হচ্ছে আক্রান্তের সংখ্যাও। ২৪ ঘন্টার হিসেবে শনিবারের দেয়া তথ্যে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এ নিয়ে মোট মৃত্যু ৮৪ জনের। আক্রান্তের সংখ্যায় যোগ হয়েছে আরও ৩০৬ জন। সব মিলিয়ে করোনায় আক্রান্ত ২১৪৪ জন। তবে এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন। সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত ২৪ ঘন্টায় ৩০৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৯ জন। পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ নেই এরকম চিহ্নিত ব্যক্তির সংখ্যা ৮, সর্বমোট ৬৬ জন। ২৪ ঘন্টায় ২১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৫০০ জনের বেশি, বাকিরা বাসায় কোয়ারেন্টাইনে। এর মধ্যে আইসিইউ সাপোর্টে ২৭ জন। গত ২৪ ঘন্টা আইসোলেশনে আছে ৬৬ জন এবং বর্তমানে আছে ৫৯৯ জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২৪ ঘন্টায় ৩২ জন এবং এ পর্যন্ত ৫১২ জন আইসোলেশন মুক্ত হয়ে নরমাল স্বাভাবিক জীবনযাপন করছেন। ২৪ ঘন্টায় ঢাকার বাইরে বেশি সংক্রমিত নরসিংদী জেলায়। হ্যালো, ডাক্তার হাবিবুর রহমান খান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম খানের ছেলে আসিফ ইমরান খান মারা গেছেন। মেডিকেল রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছিল। তার বয়স হয়েছিল ৩২ বছর। পরিবারের সবাই কানাডার নাগরিক। তার পরিবার তাকে বাংলাদেশে নিয়ে এসেছিল ফেব্রুয়ারি মাসে বিয়ে করাতে। বিয়েও হয়। শেষ পর্যন্ত মরণব্যাধি করোনা তাকে আর বাঁচতে দিল না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল এখনো থামেনি। বিশ্বজুড়ে মারা গেছেন প্রায় ১,৫৯,০০০ মানুষ। আক্রান্ত হয়েছেন ২৩ লাখের বেশি মানুষ।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,০০০-এর বেশি। মৃত্যুর এই তালিকায় প্রতিদিন যোগ দিচ্ছে প্রবাসী বাংলাদেশিরও নাম। চলতি সপ্তাহে ইউরোপের করোনা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। ইতালি, স্পেন ও ফ্রান্সে আক্রান্ত মৃত্যু কমেছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রীর দাবি, তার দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, তবে যুক্তরাজ্যের অবস্থা এখনও কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্রের অবস্থা জানতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রে তো মৃতের সংখ্যা আসলে দিন দিন বাড়ছে, আসলে সার্বিক অবস্থাটাকে, আর বিশেষ করে বাংলাদেশিরা আসলে এখন কেমন আছেন? আপনি জানেন যে মৃত্যুর সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়ে গেছে এবং নিউ ইয়র্কে গত ২৪ ঘন্টায় ৫৩০ জন মানুষ মারা গেছে। এটি একটু কমতির দিকে। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৬৫০-এর উপরে। সেই দিক থেকে এর আগে প্রতিদিন গড়ে ১,০০০ মানুষ মারা গিয়েছে, তারপরে এটা ৭৫০, এভাবে করে আস্তে আস্তে করে কমতির দিকে যাচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা প্রতিদিন গড়ে ২,০০০ মানুষ নতুন করে নিউ ইয়র্ক আক্রান্ত হচ্ছে এবং পুরো আমেরিকার মধ্যে আপনারা জানেন যে সবচেয়ে বেশি আক্রান্ত হটস্পট নিউ ইয়র্ক। এখন এরকম অন্যান্য স্টেট, শুধু নিউ ইয়র্কের বাইরে অন্যান্য স্টেট গুলোতেও কিন্তু বাড়ছে। প্রতিদিন গড়ে ২ থেকে ২,৫০০ মানুষ আমেরিকা জুড়ে মারা যাচ্ছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন দেশের অর্থনৈতিক চাকা সচল, কারণ অর্থনীতিবিদরা যে পূর্বাভাস দিচ্ছেন তাতে করে আগামী দিনগুলোতে অর্থনৈতিক সংকট এত ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করা হচ্ছে যে সামাল দেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। এরকম একটি অবস্থায় বিভিন্ন জানেন যে এখানকার শাসক কামড়াতে ফেডারেল সরকার এবং দুইটি, একটা কেন্দ্রীয় এবং একটি স্থানীয়, এই দুইটি প্রশাসনের মাধ্যমে পুরো দেশ চলে। সেখানে ফেডারেল সরকার মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য স্টেটের গভর্নরদের সঙ্গে এক ধরনের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। তিনি চাচ্ছেন পুরো দেশ সচল করতে, কিন্তু গভর্নররা মনে করছে যে হারে হচ্ছে মানুষের, যেভাবে আক্রান্ত হচ্ছে, এটি কমিয়ে আনা না যাওয়া পর্যন্ত সচল করাটা ঠিক হবে না। সেই সঙ্গে যদি সচল করতে হয় তাহলে সবার আগে অনহারে পরীক্ষার কিট বাড়াতে হবে, যাতে করে প্রত্যেক মানুষকে পরীক্ষার আওতায় আনা যায় এবং যারা সংক্রমিত তাদেরকে বিচ্ছিন্ন করা এবং যারা সংক্রমিত নয় তাদেরকে কাজে পাঠানো। এরকম একটি প্রক্রিয়ায় চাচ্ছেন গভর্নররা দেশ সচল করার। কিন্তু তবে এখনই নয়, অনেক স্টেট এরই মধ্যে তাদের লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। যেমন নিউ ইয়র্কে 15ই মে পর্যন্ত লকডাউন থাকে। এর মধ্যে তারা চিন্তা করবে আসলে যদি বিপুল সংখ্যক পরীক্ষার কিট পাওয়া যায় তাহলে তারা পর্যায়ক্রমে ধাপে ধাপে আসলে দেশ সচল করার উদ্যোগ নেবে। এরকম একটি অবস্থা এখন চলছে 1 মাসেরও বেশি সময় ধরে আসলে অবরুদ্ধ অবস্থা। অনেকেই যারা মানে খাবারের সংকটে পড়েছেন তাদের জন্য বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান খাবার সরবরাহের ব্যবস্থা করছে। নিউ ইয়র্কের হটলাইন খোলা হয়েছে বেশ কয়েকটি, যেখান থেকে তারা খাবার সংগ্রহ করতে পারে। এর বাইরে বাংলাদেশি কমিউনিটিতে আজও 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে এবং যারা বাংলাদেশি কমিউনিটিতে যারা অর্থনৈতিক কষ্টে খাবারের সংকটে রয়েছে তাদের জন্য কমিউনিটির যেসব সংগঠন রয়েছে তারা খাবার সরবরাহের ব্যবস্থা করেছে। সুলতানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা রহমান। করোনা দুর্যোগের কারণে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় অনুষ্ঠিত হলো সংসদের সংক্ষিপ্ততম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে সারা পৃথিবীতে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশে যেন এর প্রভাব না পড়ে সেজন্য 3 বছরের অর্থনৈতিক পরিকল্পনা করছে সরকার। শাহালি জয়ের রিপোর্টে বিস্তারিত। বিশেষ করে 2001-এর সংসদ সদস্যদের উপস্থিতি হাতে গোনা, আসন বিন্যাসে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব। কোরাম সংকট পূরণে অধিবেশনে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঢাকা ও এর আশেপাশের সংসদ সদস্যরা এবং ঢাকায় অবস্থানরত মন্ত্রিসভার সদস্যরা। করোনার কারণে অনুষ্ঠিত একাদশ সংসদের 7ম অধিবেশনের ব্যাপ্তি ছিল মাত্র 1.25 ঘন্টা এবং সংসদ আহ্বান কাজে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত কার্যসূচিতে শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও চলছে এক অস্বাভাবিক পরিস্থিতি। সারা বিশ্বে কত শক্তিশালী দেশ, কত তাদের শক্তিশালী অস্ত্র, কোনো কিছু কাজে লাগলো না।
একটা ভাইরাস, তা চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্থবির। প্রধানমন্ত্রী জানান দেশে করোনা শনাক্তের পর্যাপ্ত কিট মজুদ রয়েছে। এ পর্যন্ত 92,000 পরীক্ষার কিটস সংগ্রহ করা হয়েছে, 20,000 বর্তমানে সেটা বিতরণ করা হয়েছে এবং 72,000 মতো মজুদ রাখা হয়েছে। আর এই কিট সরবরাহ অব্যাহত রয়েছে। কাজে এটা অনেকে আশঙ্কা করেন যে অভাব হওয়ার কোনো লক্ষণ নেই, কারণ 72,000 মতো আমাদের সংগ্রহে আছে, আমরা সেটা ব্যবহার করে যাচ্ছি। দুস্থদের জন্য আরও 50 লাখ রেশন কার্ড বিতরণ করার পরিকল্পনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, দেশের 5 কোটি মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনবে সরকার। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অনেকেই বলছে সারা বিশ্বে ব্যাপক হারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের তো মাটি আছে, উর্বর মাটি, আমাদের মানুষ আছে, আমরা খাদ্যের সংসম্পন্ন। কাজে আমাদের এই মাটিতে আমরা যদি ফসল ফলাই, তরি তরকারি, ফল মূল, যে যা পারেন, সে টবে করেন, ছাদে করেন বা একটু জমিতে করেন, সবাই কিছু না কিছু উৎপাদন করেন যেন আমাদের দেশে খাদ্যের জন্য অভাব না হয়। করোনা সংক্রমণ রোধে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। N95 মাস্কের মোড়কে নিম্নমানের মাস্ক তৈরি করে JMI নামে এক প্রতিষ্ঠান। করোনা যুদ্ধে হাসপাতালগুলোতে ভুলবশত সরবরাহ করা হয় এই মাস্ক বিতর্কের মধ্যে এমন তথ্য দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব বলছেন, ভুলের অজুহাত গ্রহণযোগ্য নয়। চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় এই ভুল অমার্জনীয়। তবে কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে হাসপাতালে পাঠানো নিম্নমানের N95 মাস্ক ফিরিয়ে আনা হয়েছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। এগুলো আসল N95 মাস্ক, আর চিকিৎসকদের দাবি N95 মাস্কের মোড়কে ঠকিয়ে হাসপাতালগুলোয় দেওয়া হয়েছিল এই ধরনের মাস্ক, যেগুলো করোনা ভাইরাস প্রতিরোধী নয়, বরং নিম্নমানের। গেল 1 এপ্রিল মাস্ক হাতে পাওয়ার পর মুগদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এগুলোর কার্যকারিতা নিয়ে পুনর্মূল্যায়নের সুপারিশ করে। কয়েকজন চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মাস্কের কার্যকারিতা ও মান নিয়ে প্রশ্ন তুললে তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এই বাস্তবতায় বিএম এর মহাসচিব বললেন, মাস্কের মোড়কে শুধু N95 সিল মারা। তারা N95 মাস্কের আড়ালে মোড়কে ওইগুলা তারা সারা বাংলাদেশে সাপ্লাই করছে। আমরা এই এফেক্টের ওয়ান অফ দ্য কারণ বাইর করছি যে দিস আর নট দ্য প্রপার মাস্ক। সুতরাং রোগীদের কাছ থেকে এগুলো ছড়াই যাচ্ছে আমাদের ডাক্তার এবং স্টাফদের। ডাক্তার সিএমএইচও বলতেছে ভুলবশত দেওয়া হয়েছে, এটা N95 মাস্ক না। কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, তারা জেএমআইকে কোনো কার্যাদেশ দেয়নি, তবে প্যাকেটের গায়ে লেখাটি ভুল ছিল। জেএমআই নর্মালি আমাদেরকে যেগুলো দেয়, তাদেরকে আমরা যে ওয়ার্ক অর্ডার দেই নাই, ওরা আমাদেরকে রোলস দেয়, আমাদেরকে মাস্ক দেয়, নর্মাল মাস্ক, কিন্তু ভুল করে তারা একটা প্যাকেটের গায়ে তারা N95 দেখে, কিন্তু ভিতরে হচ্ছে নর্মাল মাস্ক। আমি পরিচালক হিসেবেও কিন্তু সবাইকে, যাদের কাছে এটা গিয়েছে, আমি তাদেরকে বলেছি যে এটা আসলে নর্মাল মাস্ক, এটা N95 না। এখন থেকে নিয়ে 15-20 দিন আগে এবং ভুল হয়ে গেছে, তারা এই যতগুলো মাস্ক দিয়েছে নর্মাল মাস্ক, এটা তারা উজ্জ্ব করে নিয়ে গেছে। যে প্রতিষ্ঠান এসব মাস্ক তৈরি করে সরবরাহ করেছে তার নাম জেএমআই, যার অবস্থান মুন্সিগঞ্জের গজারিয়ায়। চিকিৎসক সমাজ এটাকে ভুল মানতে নারাজ। N95 মাস্কের নামে নিম্নমানের মাস্ক সরবরাহ করে যারা এখন বলছে যে এটি ভুলক্রমে করা হয়েছে, তা আসলে গ্রহণযোগ্য নয়। যদি ভুলই হতো, তাহলে যারা এই মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের কেন বদলি, শোকজ সহ নানা রকমের হয়রানি করা হলো? আমরা উচ্চ পর্যায়ের তদন্ত চাই এবং এই মাস্ক নামের যে প্রহসনটি করা হলো তার বিচার চাই। তবে কেন্দ্রীয় ঔষধাগারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব মাস্ক ফিরিয়ে নেওয়া হয়েছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। স্পেনে প্রাণহানির সংখ্যা অনেকটাই কমেছে। দেশটির সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইসমাইল হোসেন রায়হান।
এই করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা 1,91,726 এবং মৃত্যুর সংখ্যা 20,000 ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশটিতে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে 20,043 এবং সুস্থ হয়েছেন 74,797 জন। এর ভিতরে বাংলাদেশি রয়েছেন প্রায় 220 জনের মতো আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছেন 3 জন। স্পেনের গতকালকে পরিস্থিতি যদি আমরা একটু দেখতে চাই, যে গতকালকে শুধুমাত্র বার্সেলোনাতে মৃত্যুবরণ করেছেন যে 305 জন এবং আক্রান্ত হয়েছেন প্রায় 1252 জন। এবং পুরো স্পেন জুড়ে যদি আমরা গতকালকে পরিস্থিতিটি দেখি, সেটি হচ্ছে যে গতকালকে পুরো স্পেনে মৃত্যুবরণ করেছে 585 জন এবং আক্রান্ত হয়েছে কিন্তু 5,252 জন। আমরা দেখেছিলাম যে গত 3-4 দিন আগে কিন্তু স্পেন কিছুটা স্বাভাবিক পর্যায়ে ফিরে গিয়েছিল, কিন্তু গত 14 তারিখে যখন লকডাউন কিছুটা স্বাভাবিক করা হয়েছিল, তখন কিন্তু বিশেষ 4টি নির্দেশনা দিয়ে এই লকডাউন স্বাভাবিক করেছিল। কেননা তাদের কৃষি ক্ষেত্রে অনেক ফসল হয়ে আছে, সেগুলো যদি তারা না তুলতে পারে তাহলে হয়তো খাদ্য সংকটে পড়তে পারে বলেই হয়তো সরকার এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে গিয়েছে। এবং এই সিদ্ধান্তের পরপরই কিন্তু আমরা দেখেছি যে হু হু করে কিন্তু এই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তো বাংলাদেশি যারা রয়েছেন, তারা যারা আক্রান্ত হয়েছেন, তারা অনেকেই হসপিটালে আছেন, আর যারা হসপিটালে জায়গা পাননি তাদেরকে নিজেই আইসোলেশনে হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যে 3 জন বাংলাদেশি মারা গিয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই 3 লক্ষ টাকা করে একটি অর্থ সহায়তা প্রদান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকাকে ঘিরে ফেলেছে করোনা ভাইরাস। দেশে করোনা আক্রান্তের 75% ঢাকা বিভাগে। ঢাকা নারায়ণগঞ্জের পর এবার করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে গাজীপুরে। সংক্রমণের নতুন হটস্পট হতে যাচ্ছে গাজীপুর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি ও লকডাউন কার্যকর না হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। শুরু থেকেই ঢাকা করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ ঝুঁকিতে আছে। এরই মধ্যে ঢাকা সিটির 100টির বেশি জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা 636 জন, যা মোট আক্রান্তের 40%ই ঢাকার বাসিন্দা। ঢাকার সংলগ্ন দ্বিতীয় সর্বোচ্চ রোগী নিয়ে নারায়ণগঞ্জ আক্রান্তের দিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বিদেশ থেকে যারা আসছে তাদের সিংহভাগ ঢাকায়, নারায়ণগঞ্জে, গাজীপুর, তাদের সিংহভাগ যেহেতু তাদের মাধ্যমেই আসছে, সুতরাং স্বাভাবিক কারণেই সেই সংক্রমণগুলো এখানেই হয়েছে। তৃতীয় সর্বোচ্চ করোনা রোগী আছে গাজীপুরে। গত এক সপ্তাহে এই জেলায় শনাক্ত রোগী বেড়েছে প্রায় 14 গুণ। গাজীপুরে 16 মার্চ প্রথম ইতালি ফেরত এক ব্যক্তির মধ্যে সংক্রমণ ধরা পড়ে। 10 এপ্রিল আক্রান্ত রোগী বেড়ে হয় 6 জন। এরপর থেকে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে গাজীপুরে। আপনি এই 5টা স্যাটেলাইট শহরকে যদি সাথে নেন, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, তাহলে এটা টোটাল মিলিয়ে, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের গাজীপুরে অসংখ্য কারখানা আছে, সেগুলো যদি সাথে নেন তাহলে এটা আসলে বাংলাদেশে একটা বড় এপিসেন্টার হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। গত কয়েকদিন থেকে ঢাকার চারপাশের জেলাগুলোতেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। ঢাকা বিভাগের 13টি জেলাতে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। সারা দেশে মোট আক্রান্তের 4 ভাগের 3 ভাগই এই বিভাগে। বাকি অঞ্চলগুলোতে আমাদের যাতায়াত সীমিত করতে হবে, যথাসম্ভব ঘরে থাকতে হবে, এবং তার পাশাপাশি আমরা ঘরে ঘরে গিয়ে রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসা, তাদের টেস্ট করা এবং তাদেরকে পৃথক করে ব্যবস্থা করতে হবে। সহজ কথা দুটোই, যে আপনাকে আইসোলেশনটা খুব ভালো করে করতে হবে এবং কোয়ারেন্টাইনটা খুব ভালো করে করতে হবে। এটা হলো না ছড়ানোর জন্য। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। কঠোর বার্তার পরও করোনা নিয়ে সরকারের নির্দেশনা মানছেই না অনেক মানুষ। সামাজিক দূরত্ব ভেঙে ভিড় জমাচ্ছেন কাঁচা বাজার সহ টিসিবির নিত্যপণ্যের ট্রাকের সামনে। এই অবস্থায় আজ থেকে ঢাকা মহানগরীতে কড়াকড়ি আরও করেছে ডিএমপি। মানুষকে ঘরে রাখতে সারা দেশে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। কোভিড-19 বা করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বারবার সামাজিক দূরত্ব নিশ্চিতের কথা বলা হলেও তা মানছেন না সাধারণ জনগণ। রাজধানীর মুগদা কাঁচা বাজারের চিত্রই বলে দেয়, করোনা নিয়ে সতর্কতা থাকলেও তার উল্টো পথে এখানকার বাসিন্দারা, যেখানে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব।
রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুর 2 নম্বরের পাইকারি কাঁচা বাজারের চিত্রও এক। সতর্কতা হিসেবে 3 ফুট দূরত্ব থেকে কেনাকাটার কথা নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউই। টিসিবির নিত্য পণ্যের ট্রাকগুলোতেও জড়ো হয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে লকডাউন ঘোষিত এলাকার বাসিন্দাদের মধ্যেও নেই কোনো সতর্কতা। সোশ্যাল ডিস্টেন্সটা যদি কেউ মেনটেন্স না করি এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যদি রাস্তাঘাটে না নামি তাহলে আমরা কিভাবে চলবো? ভুলে গেছি আনতে, কাছাকাছি হয়ে পড়তেছে, মানুষের ভিড়ে ঠেলাঠেলির মধ্যে চলে আসতেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের করোনা নিয়ে সতর্ক ও সচেতন করতে টহল দিয়েছে সশস্ত্র বাহিনী। আজকে আমরা সকাল 10টা থেকে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, জীবাণুনাশক ওষুধ ছিটানো, তার সাথে সাথে বিভিন্ন জায়গায় আমরা ত্রাণও দিচ্ছি। সতর্কতা ও সরকারের নির্দেশনা মানতে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। দোকানে যদি কেউ ক্রয় বিক্রয় করতে যায় সেখানে সোশ্যাল ডিস্টেন্স, কেউ যদি ত্রাণ নিতে যান সেখানে সোশ্যাল ডিস্টেন্সের বিষয় থাকে। আরেকটি বিষয় রয়েছে যে আমরা দেখেছি যে টিসিবির যে দোকানগুলো রয়েছে বিভিন্ন জায়গায় সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। মহানগরের 139টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের পাশাপাশি সামাজিক দূরত্ব ও ত্রাণ বিতরণে সরকারের নির্দেশনা মানতে কঠোর ভূমিকা পালন করবে ঢাকা মহানগর পুলিশ। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালগুলোয় কমেছে রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সংক্রমণের ভয়ে খুব প্রয়োজন ব্যতীত রোগীরা হাসপাতালমুখী হচ্ছে না। আর রোগীরা বলছেন, সাধারণ অসুখে টেলিমেডিসিনই একমাত্র ভরসা। রিশাদ হাসানে জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন যে হাসপাতালের বহির্বিভাগে গড়ে 6000 রোগী আসেন, সেখানে দিনভর অপেক্ষার পর মিলছে হাতে গোনা রোগীর সন্ধান। এমন চিত্র দেশের প্রায় সব হাসপাতালেই। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগ মিলিয়ে তৈরি হচ্ছে না রোগীদের ভিড়। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক বলছেন, করোনা সংক্রমিত হওয়ার ভয়ে রোগীরা এখন হাসপাতাল বিমুখ। খুব গুরুতর অসুস্থ না হলে হাসপাতালের দিকে তারা আসতে চায় না, কারণ তারা মনে করে হাসপাতালে গেলে আমি সংক্রামক হওয়ার একটি আশঙ্কা আছে। রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতাল বিমুখ হলেও সাধারণ অসুস্থতায় টেলিমেডিসিন সেবা নিচ্ছেন অনেকেই। করোনা পরিস্থিতির এই ভয়াবহতার কারণে আমরা কেউ বাইরে বেরোতে পারছি না। করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে শারীরিক ছোটখাটো সমস্যাগুলোর জন্য আমরা হাসপাতালগুলোতে যাচ্ছি না, পরে বসে টেলিফোনের সাহায্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা নিচ্ছি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এমন মহামারী পর্যায়ে রোগীদের সংক্রমণের কথা ভেবেই জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে আসতে নিরুৎসাহিত করছেন তারা। মানুষের মধ্যে যে কোনো মহামারীর সময় এক ধরনের মৃত্যু আশঙ্কা বিরাজ করে এবং একই সাথে সে মনে করে যে যদি তার এই রোগটি ধরা পড়ে তাহলে তাকে সমাজ এবং পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন থাকতে হবে। গবেষণায় দেখা গিয়েছে শতকরা 40 থেকে 48% সংক্রমণ ডাক্তারের চেম্বার এবং হাসপাতাল থেকে হয়ে থাকে। এজন্য আমরা বলবো, এই সময়ে একান্ত প্রয়োজন না হলে কেউ যেন ডাক্তারের চেম্বার অথবা হাসপাতালে অ্যাটেন্ড না করে। তবে জরুরি প্রয়োজনে হাসপাতাল ভীতি পরিহার করে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এরকম মহামারী পরিস্থিতিতে রোগীদের বাড়িতে থেকে চিকিৎসা নেয় শ্রেয়। আর অন্যদিকে রোগীরা বলছেন, সংক্রমিত হবার ঝুঁকি এবং ভয় থাকার কারণে হাসপাতালে আসতে নিরুৎসাহিত হচ্ছেন তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে মালয়েশিয়ার সবশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। সংখ্যা কমতে শুরু করেছে। বেশ কয়েকদিন মালয়েশিয়া আক্রান্ত সংখ্যা নিম্নমুখী এবং সুস্থতার হার বাড়তেছে। আজকে মালয়েশিয়া আক্রান্ত হয়েছে 54 জন এবং সুস্থ হয়েছে 133 জন। এই নিয়ে মালয়েশিয়ার সর্বমোট আক্রান্ত হয়েছে 5305 জন এবং সুস্থ হয়েছে 3102 জন। আজকে 2 জন নিয়ে মালয়েশিয়া মৃত্যুবরণ করেছে 88 জন। মালয়েশিয়া সরকারের দেওয়া যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এটি চলমান, এটি চলতি মাসের 28 তারিখে শেষ হবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। তবে এটি 3য় ধাপ চলছে। এইখানে 3য় ধাপে এসে মালয়েশিয়া সরকার বেশ কঠোর অবস্থান নিয়েছে। গত 48 ঘন্টায় মালয়েশিয়ায় 2622 জনকে আটক করেছে এবং 2248 জনকে রিমান্ডে নিয়েছে এই আইনটি অমান্য করার কারণে। এবং এর মধ্যে 6 জন রোহিঙ্গা রয়েছে, তাদের চলমান আইনে তাদেরকে সাজা দেওয়া হবে, আদালতে উঠানো হবে। মালয়েশিয়াতে দীর্ঘদিন বন্ধ থাকাতে
প্রবাসীদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা এবং রমজান মাস ঈদকে সামনে রেখে তাদের যেই বাড়িতে টাকা পাঠানোর দুশ্চিন্তা, এখানে করোনা ভাইরাসের বাইরেও মালয়েশিয়া প্রচুর বাংলাদেশি এখন বিভিন্ন দুশ্চিন্তার রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর খবরও আসতেছে। যদিও মালয়েশিয়া পর্যন্ত 63 জন বাংলাদেশি আক্রান্ত খবর আমরা পেয়েছি, কোথাও মালয়েশিয়া বাংলাদেশের মৃত্যুর খবর আমরা পাইনি। এর বাইরেও দীর্ঘদিন বন্ধ থাকাতে প্রবাসীদের মাঝে যে একটি খাদ্যের সংকট দেখা দিয়েছে এটি আরো প্রকট হচ্ছে। যদিও দূতাবাসের পক্ষ থেকে বেশ কয়েক জায়গায় তারা খাবার বিতরণ করে আসতেছে, তবে এটি তুলনামূলকভাবে অনেক কম। এবং আরেকটি স্বস্তির খবর হচ্ছে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি মৃত্যুর সংবাদ আমরা পাইনি। মালয়েশিয়ার সরকারি দেওয়া যে আইনটি এটি অবশ্যই মেনে চলতে হবে, এটি কোনোভাবেই প্রবাসী বাংলাদেশি অমান্য করতে পারবে না। তাদের এই আইনটি আরো কঠোর হচ্ছে। এটি ছিল আমার কাছে মালয়েশিয়া থেকে সর্বশেষ। করোনা সংক্রমণ বিশ্বব্যাপী, এতে চরম দুর্ভোগে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতার বাংলাদেশ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ রিয়াজ। দেশের বাইরে এবং দেশে আটকে পড়া প্রায় 1 কোটি প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 চ্যানেলকে। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সমস্যার কথা বলতে চাই। এই মুহূর্তে প্রবাসীরা বিপদে রয়েছে, প্রবাসীরা সমস্যার মধ্যে রয়েছে। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রবাসীদের জন্য আপনার 200 কোটি টাকার একটা প্রণোদনা ঘোষণা করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশের 24টা দেশের দূতাবাস এবং হাই কমিশনে প্রবাসীদের জন্য খাদ্য সহায়তার যে ঘোষণা দিয়েছেন, এই টাকা কাদেরকে দিচ্ছেন, এই টাকা কে পাবে? কিন্তু প্রবাসীরা মনে করে যে সরকার আমাদেরকে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই টাকাগুলো যে দিচ্ছেন, এই টাকা একটা নীতিমালা করা দরকার। এই মুহূর্তে প্রবাসীরা বিপদে রয়েছে, প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে টাকাগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, এই টাকা দিয়ে কিছু হবে না। কারণ যারা ফ্রি ভিসায় নামে এখানে রেমিটেন্স যোদ্ধারা রয়েছে, তাদের ঘর ভাড়া নাই, তাদের খাবার নেই। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিজ্ঞ কূটনৈতিক সাবেক রাষ্ট্রদূতদেরকে নিয়ে, যারা মধ্যপ্রাচ্যে ছিলেন, তাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা কমিটি করেন এবং এই কমিটির মাধ্যমে প্রবাসীদেরকে যেন আপনার মধ্যপ্রাচ্যের প্রবাসী সহ যারা রয়েছেন, যারা বিপদসীমার কাছাকাছি রয়েছেন, তাদেরকে আপনার আর্থিক সহায়তা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। তার পাশাপাশি একটা অনুরোধ করব যে এই প্রণোদনা যেন সহজ শর্তে প্রবাসীরা যেন টাকাটা পায়। যদি শর্ত কঠিন হয়, যদি জামানতের বেলায় জটিলতা দেখা দেয়, তাহলে প্রবাসীরা এই টাকা পাবে না। আমাদের আবেদন, দূতাবাসের মাধ্যমে তাদেরকে সহায়তা করুন, যাদের ঘর ভাড়া নেই, যাদের খাবার নেই। আগামী রমজান মাসকে সামনে রেখে প্রত্যেকটা দেশে বরাদ্দ দেওয়া হোক। দূতাবাসের যে বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দ যথেষ্ট না। আপনারা একটা নীতিমালা তৈরি করুন যে সত্যিকার অর্থে অসহায় প্রবাসীদের পাশে কিভাবে দাঁড়াতে পারবেন, কিভাবে সহযোগিতা করতে পারবেন, একটা নীতিমালা তৈরি করুন। যারা আসছে বৈধ অবৈধভাবে, যারা আসছে ইলিগেলভাবে যারা বাংলাদেশে যাচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য প্রণোদনার টাকা সহজ শর্তে দেওয়ার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ। এবারে পর্তুগালের করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন সাংবাদিক নঈম হাসান পাভেল। সেটি সময়ের সাথে সাথে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি এখনো সরকারের এবং যে স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19,685 জনে এবং এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় 687 জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 610 জন। তো এইটি একটি সংখ্যা, আমরা যদি ইউরোপের অন্য দেশগুলোর সাথে মিলিয়ে দেখি, সুস্থ হওয়ার সংখ্যাটা কিন্তু আক্রান্তের হওয়ার দিন থেকে আসলে অনেক সময় প্রয়োজন হয় সুস্থ হয়ে বাসা ফেরার ক্ষেত্রে। তো সেটি এখনো পর্যন্ত পর্তুগালে তেমন বাড়েনি। তবে যেটি আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত এবং যে সংক্রমণের সংখ্যা সেটি অনেকটাই কমে এসেছে। তো এটি একটি কারণ রয়েছে। পর্তুগিজ যে সরকারের একটি আহ্বান ছিল নাগরিকদের প্রতি এই করোনা ভাইরাস মোকাবেলায় সবার ঐক্যবদ্ধ একটি যে প্রচেষ্টা, সেটি আসলে এই নাগরিকরা তারা রেখেছেন এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে পর্তুগিজ নাগরিকরা এই দেশের যে ইউরোপের ইস্টার সানডেতেও আসলে তারা বাসা অবস্থান করেছেন। তো এটি একটি ভালো একটি দিক। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পর্তুগাল থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ খবর। পরামর্শের নামে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের এই দুঃসময়ে সব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। দুপুরে নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন সরকারের কোনো ভুল হলে
ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেওয়ার নামে আজকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এই মুহূর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দিয়ে করা ত্রাণের তালিকা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। অনলাইনে দেওয়া এক সংবাদ সম্মেলনে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, মন্ত্রণালয়ের অদূরদর্শিতা ও হেয়ালিপনার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। নেতাকর্মীদের বাড়িতে চালের খনির পর এখন তেলের খনির সন্ধান পাওয়া যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা অপরিহার্য, কিন্তু লকডাউন কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে দেশের কোটি কোটি মানুষ খাবার সংকটে পড়েছে। এই অবস্থায় গরিব ও অসহায় মানুষের জন্য ত্রাণের চাল বরাদ্দ, OMS কর্মসূচি কিংবা কম দামে কৃষির মাধ্যমে তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রির উদ্যোগ অবশ্যই ইতিবাচক, কিন্তু কোন কর্মবিরোধী সরকার ও প্রশাসনের হাতে পড়লে যে কোনো শুভ উদ্যোগ কলঙ্কজনক অধ্যায় হয়ে ওঠে। এবার হেক্সল অ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। করোনার দোহাই দিয়ে কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা সংশ্লিষ্ট কাউকে রাজধানী ঢাকা সহ সারা দেশের কোনো বাড়িওয়ালা বা ব্যক্তি কোনো ধরনের হয়রানি করলে তাদের বাসার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মুঠোফোনে এই কথা জানিয়েছেন তিনি। গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেওয়া হটলাইনে কল করেই হয়রানির কথা জানাতে বলেছেন প্রতিমন্ত্রী। নার্সরা তাদের জীবন বিপন্ন করে চ্যালেঞ্জ নিয়ে আমাদের চিকিৎসা দিচ্ছেন, করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তারা টেস্ট করতেছেন। এখন তারা যে বাড়িতে থাকে সেই বাড়িওয়ালারা যদি তাদেরকে না থাকতে দেয়, তাদের সাথে যদি বিমতাসুলভ আচরণ করে, সুতরাং এই কারণেই এবং তাদেরও একটা শাস্তি হওয়া দরকার মনে। এবং কোনো বাড়িওয়ালারা যদি আমরা জানতে পারি, যদি কোনো ডাক্তার, নার্সরা যদি এই ধরনের আমাদেরকে কমপ্লেন করে, আমি বলে দিচ্ছি আমাদের, তারা যেন সেই সব বাড়িতে ইলেকট্রিসিটি এবং গ্যাস লাইন বন্ধ করে দেয় বাড়ির মালিকদের। করোনা সংকটের কারণে ভারতে যারা আটকে পড়েছেন সবাইকে একে একে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিজ ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেন তিনি। যে রোগীরা ভারতের দক্ষিণ অঞ্চল থেকে বাংলাদেশে ফেরত আসবেন, তাদেরকে নিয়ে আসার পরে আমরা চেষ্টা করব দিল্লি এবং পাঞ্জাব এবং অন্যান্য অঞ্চলের বাংলাদেশিদের প্রত্যাবাসন কিভাবে করা যায়। কিন্তু সেই পর্যন্ত আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে থাকবেন। আমরা আমাদের কোনো নাগরিককেই বিদেশে কষ্ট করতে, খুব বেশি অসহনীয় কষ্টের মধ্যে আমরা ফেলব না। ক্ষুধার্ত, ত্রাণ বঞ্চিত নাগরিকদের অভিযোগ, ঢাকার নবনির্বাচিত 2 মেয়রকে পূর্ণাঙ্গভাবে পাশে পাচ্ছেন না তারা। ভোটের আগে দাঁড়ে দাঁড়ে ঘোরা প্রার্থীরা এখন করোনা পরিস্থিতিতে ভোটারদের পাশে নেই। এক পক্ষ বলছেন তারা এখনো দায়িত্ব বুঝে নেননি। বিশ্লেষকরা পাল্টা প্রশ্নে বলছেন, মানুষের জন্য কাজ করতে কি শুধু দায়িত্বের জন্য অপেক্ষা করতে হয়? বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। এই মানুষগুলোর ভিক্ষার অভিজ্ঞতা নেই। কথা বলে জানা যায়, কেউ নির্মাণ, কেউ মুদি দোকানি, আর কেউ ছোটখাটো ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করত। আজ তারাই ত্রাণ প্রত্যাশী। করোনা সংকট এরই মধ্যে দারিদ্র্যসীমা রেখা কিছু মানুষের মাথার ওপরে তুলেছে। আমি করতাম হলো পাইলিংয়ের কাজ, পাইলিংয়ের কাজও সরকার বন্ধ করে দিচ্ছে। খাওয়ানোর অভাবে আমরা রাস্তায় বয়ে রয়েছি। এখন যে মেয়র আছে, নেতা ফেতা হাবিজাবি আছে, আমরা তো ওদেরকে চিনি না। আর ওদের কাছে যদি আমরা যাই, জাগারক চেনে, নেতা ফেতা ওদের কাছে এসে দিয়ে যায়। এই যে কমিশনের কাছে যায়, তারা খালি স্লিপ নেয়, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার দাবার কোনো কিছুই পচে না। এই জীবনে কখনো করিনি, এই করতেছি। এখন পেটের রাস্তায় দাঁড়াইতে হইতেছে। অথচ মাত্র 3 মাস আগে হয়তো রাজধানীর এই রাস্তাতেই মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মেয়র প্রার্থীরা মিছিলের বহর চালিয়েছিলেন। তার কয়েকদিন পর এসব মানুষের ভোটেই জয়ের মালা গলায় উঠেছে। শপথও নিয়েছেন তাদের পাশে থাকার। তবে বাস্তবতা হলো, ঢাকার নিম্নবিত্ত ভোটার ও তাদের পরিবারের মানুষেরা ভালো নেই। গণমাধ্যমকে সামনে পেলেই অভিযোগের অন্ত নেই। না
জায়গায় মরতেছে, আমরা তো কাজ পারি না। ও নিজের জীবন নিজে যাওয়া লাগবে, এছাড়া আমরা পুঁজি নাই। কমিশনারে মেয়রের চিন্তা করতে ভোট চাইছে, উনি পাস হয়েছে, উনি চলে গেছে গা। 7,500 ভোটার থাকে আর 5 লাখের মতো মানুষ থাকে, তাহলে যদি আপনি 50টা প্যাকেট দেন ত্রাণ, তাহলে আমি কার কাছে দিব? ঢাকার নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেও এখনও আনুষ্ঠানিক দায়িত্ব নেননি। বিশ্লেষকরা বলছেন, মাঠে না থাকার পেছনে এই অজুহাতটি দেখাতে পারেন তারা। কিন্তু ভোটারদের পাশে থাকতে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়া কি খুব জরুরি, এই প্রশ্নও তুলেছেন তারা। যে সময়টা প্রাথমিক পর্যায়ে ছিল, তাদের করার অনেক কিছু ছিল, সেক্ষেত্রে আতিক সাহেব কিছুটা করেছেন। আর দক্ষিণের যিনি হয়েছেন তিনি তেমন কোনো তৎপরতা আমার চোখে করে নাই। আমি ব্যর্থতা বলবো না, তারা এই জিনিসটা গুরুত্বই বুঝে না। শপথ নিয়েছেন, তাদের কার্যক্রম এখনো শুরু হয় নাই, কিন্তু যেহেতু তারা জনপ্রতিনিধি, দৈনিক আয়ের উপরে নির্ভরশীল এবং ভিক্ষুক, তাদের ব্যাপারে যদি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা না নিতে পারি, তাহলে এই মানুষগুলি করোনাকে ভয় না করে ক্ষুধার তাগিদে তারা কিন্তু রাস্তায় নেমে আসবে, বিভিন্ন ধরনের বেআইনি কার্যক্রমের সাথে জড়িত হবে। বিশ্লেষকরা বলছেন, এই পরীক্ষায় পাশ করতে না পারলে ভবিষ্যতে সাধারণ মানুষও মন থেকে তাদের সত্যিকার নগরপিতা হিসেবে গ্রহণ করবে না। নবনির্বাচিত মেয়রদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দ্রুত গতিতে এগিয়ে চলছে করোনা রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টার ও আইসিইউ ইউনিটের নির্মাণ কাজ। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাসপাতালের বেড, আইসিইউ সরঞ্জাম সহ সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই সেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হবে এই হাসপাতাল। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে সৃষ্টি হচ্ছে হাসপাতালের বেড সংকট। এই দুঃসংবাদের মধ্যে আশার সংবাদ হলো, বেশিরভাগ কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে। করোনা রোগীদের চিকিৎসায় অস্থায়ীভাবে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় হাসপাতাল। বৈশ্বিক দুর্যোগ ঘনীভূত হওয়ার আশঙ্কা থেকেই নিজস্ব জায়গায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের জন্য সরকারকে প্রস্তাব দেয় বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রস্তাবে সাড়া দিয়ে 2013 শয্যার আইসোলেশন ও 71 শয্যার আইসিইউ সেন্টার নির্মাণ কাজ শুরু করে সরকার। অবকাঠামো আগে থেকেই নির্মাণ থাকায় বেশি বেগ পেতে হচ্ছে না এই অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ। আর মাত্র কয়েকদিনের মধ্যে দৃশ্যমান হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই হাসপাতালটি। এখানে ফার্নিচার বা এগুলো রাখলে ধুলাবালিতে নষ্ট হয়ে যাবে, যে কারণে আমরা ওখানে রাখছি। এরপরে আমরা এটা যখন ম্যাটটা লেআউট হয়ে যাবে তখন আমরা পর্যায়ক্রমে এগুলো সব নিয়ে আসবো। আর আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ আমরা সন্তোষজনক পর্যায়ে আছে। টার্গেট আছে যে 23 তারিখের মধ্যে আমরা শেষ করব। এদিকে দেশের এই সংকটময় মুহূর্তে বেশিরভাগ মানুষ যখন ঘরবন্দি, তখন ঝুঁকি থাকা সত্ত্বেও এই কাজে সম্পৃক্ত হতে পেরে গর্বিত বলে মনে করছেন কলাকৌশলীরা। আমরা এখানে এখন এসিগুলো সব সেট করতেছি, আমাদের ওভারের লাইটগুলো সব সেট করা আছে, দেন আমাদের ডোরগুলো এখন লাগানো হচ্ছে। আমরা আশা করতেছি যে আগামী কালকের মধ্যেই আমাদের যে মেইন বেসিক লজিস্টিক্স ওয়ার্কটা শেষ হয়ে যাবে। করোনাকে ভয় করে কিছু না, এটাকে আমরা জয় করার জন্য আমরা কাজ করতেছি। যারা আসবে ওরাও যেন একটা জয়ের মনোভাব নিয়ে এখান থেকে বিদায় হতে পারে। কাজ শেষ হলে করোনা মোকাবেলায় এই অস্থায়ী হাসপাতালটি দেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে আফ্রিকা মহাদেশ। শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত সেখানে অন্তত 19,000 মানুষ আক্রান্ত এবং প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস সেখানকার অন্তত 3 লাখ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এবং প্রায় 3 কোটি মানুষকে দারিদ্র সীমার নিচে ঠেলে দিতে পারে বলে জাতিসংঘের কর্মকর্তারাও আশঙ্কা করছেন। নাইজিয়ানের আরেকটু ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের উন্নত দেশগুলো যেখানে ব্যর্থ, সেখানে আফ্রিকার মতো তৃতীয় বিশ্বের দেশগুলো করোনা মোকাবেলায় নাজেহাল হবে সে বিষয়ে এখনই হুঁশিয়ার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকা মহাদেশে কোভিড-19-এর সংক্রমণ এখন ধীর গতিতে হলেও যুক্তরাষ্ট্রের পর করোনার পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে আফ্রিকা, এমনটাই বলছেন WHO-র মহাপরিচালক। গেল সপ্তাহে আফ্রিকা থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী আক্রান্তের সংখ্যা 51% বৃদ্ধি পেয়েছে আর মৃত্যু বেড়েছে 60%। পরীক্ষার সরঞ্জাম অপ্রতুলতার কারণে বলা চলে প্রকৃত সংখ্যা এর চাইতে অনেক বেশি।
আফ্রিকা জুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যায় বড় ধরনের পার্থক্য সৃষ্টি হওয়ায় সেখানকার প্রায় 130 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে। আফ্রিকার জন্য গঠিত জাতিসংঘের বিশেষ অর্থনৈতিক কমিশন মহাদেশটির জন্য $100 কোটি নিরাপত্তা বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এমনকি জাতিসংঘের এই কমিশনই কার্যকর পদক্ষেপের অভাবে আফ্রিকায় করোনা ভাইরাসে 3 লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের করাল গ্রাসে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। গোটা বিশ্বেই আর্থিক প্রবৃদ্ধির হার ব্যাপক হারে কমেছে। কোথাও গিয়ে দাঁড়াতে পারে বৈশ্বিক অর্থনীতি, তার একটি চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF। বিভিন্ন দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তাদের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করেছে সংস্থাটি, যাতে দেখা গেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়ে তুলনামূলকভাবে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কিছুটা বেশি। বিস্তারিত নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্টে। বিশ্ব মহামারীর ফলে বিভিন্ন দেশে লকডাউন আর জরুরি অবস্থার জেরে বন্ধ হয়ে গেছে সব ধরনের যোগাযোগ ও বাণিজ্যিক কর্মকাণ্ড, যার ফলে প্রতিটি দেশকেই গুনতে হচ্ছে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি। 2019 সালে কোন দেশের আর্থিক বৃদ্ধির হার কেমন ছিল এবং 2020 ও 21 সালে তা কেমন হতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাদের হিসেবে দেখা গেছে উন্নত ও উন্নয়নশীল অধিকাংশ দেশেরই চলতি বছর ঋণাত্মক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উন্নত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে 2019 সালে জিডিপি ছিল 2.3%, আর 2020 সালে সেই হার হতে পারে -5.9%। তবে 2021 সালে তা বৃদ্ধি পেয়ে হতে পারে 4.7%। একইভাবে প্রবলভাবে করোনা আক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ ইতালি, ফ্রান্স ও স্পেনের অর্থনীতিতেও ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে। 2019 সালে প্রবৃদ্ধি ছিল 1.2%, আর 2020 ও 21 সালে পূর্বাভাসে বলা হয়েছে জিডিপি হতে পারে যথাক্রমে -7.5 ও 4.7%। এদিকে এশিয়ার মধ্যে জাপান ও পাকিস্তানে 2019-এর তুলনায় চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি ঋণাত্মক মাত্রায় পৌঁছতে পারে। 2021-এ তা আবার বাড়তে শুরু করবে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে চীন, ভারত ও বাংলাদেশের জিডিপির ক্ষেত্রে। চীনের জিডিপি 2019-এর তুলনায় কিছুটা কমলেও তা ঋণাত্মক মাত্রায় যাচ্ছে না। একইভাবে ভারতে গেল বছরের 4.2 থেকে নেমে চলতি বছর 1.9% আসতে পারে, আবার 7.4% বেড়ে দাঁড়াতে পারে আগামী বছর। আর এক্ষেত্রে সবচেয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2019 সালে জিডিপি ছিল 7.9, চলতি বছর তা নেমে 2 এবং 2021 সালে 9.5% উন্নীত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল। নাহিদ জিহান, নিউজ 24। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের সহায়তা ও সমর্থন দানে সঙ্গীত দুনিয়ার মহাতারকাদের নিয়ে এক ভার্চুয়াল কনসার্টের আয়োজন করা হয়েছে। দ্য ওয়ান ওয়ার্ল্ড টুগেদার অ্যাট হোম নামক এই কনসার্টে লেডি গাগা, টেইলর সুইফট, বিলি এলিশ, এলটন জন, অপরা উইনফ্রে সহ শতাধিক শিল্পী নিজ নিজ বাড়ি থেকে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন। রোববার যুক্তরাজ্য ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল BBC 1 স্থানীয় সময় সন্ধ্যা 7টায় সরাসরি সম্প্রচার করবে। ভার্চুয়াল কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ করোনা সংকট মোকাবেলায় ব্যয় করা হবে। Walking through the crowd, the village is aglow. Kaleidoscope of loud heartbeats under coats. Everybody here wanted something more, searching for a sound they hadn't heard before. মহামারী করোনায় পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন, 1 বছর পিছিয়েছে টোকিও অলিম্পিক। তবে এমন হতাশার মাঝেও ইতিবাচক চিন্তা ধারণ করছেন দেশসেরা আর্চার রোমান সানা। দীর্ঘ এই সময় নিজেকে আরো বেশি পরিণত করতে চান তিনি। কোচের নির্দেশনা মেনেই বাড়িতেই বসেই নিচ্ছেন প্রস্তুতি। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম।
ক্রিকেট ফুটবলের বাইরে অন্য খেলাগুলোতেও আছে বড় তারকা রোমান সানা। তিনি বাংলার আর্চারির এক উজ্জ্বল নক্ষত্র। লাল সবুজের জার্সিতে প্রথম আর্চার হিসেবে সরাসরি জায়গা করে নিয়েছেন অলিম্পিকে। কিন্তু দুঃসময়ে পড়ছে পুরো বিশ্ব। করোনা সংক্রমণে 1 বছর পেছালো রোমান সানার স্বপ্নের অলিম্পিক। অপ্রিয় বাস্তবতা না মেনে উপায় নেই, তবে মনে ইতিবাচক ভাবনা। এই আর্চারের 1 বছরে নিশানা বাজিতে হতে চান আরো পরিণত। আমি মনে করি আরো 1 বছর আমি টাইম পেলাম, তো আমি জিনিসটা পজিটিভলি নিচ্ছি এবং আমি আরো 1 বছর যেহেতু বাড়তি পেলাম, আমি চাই যে এখানে আরো নিজেকে ভালো মতো প্রস্তুত করে আমি অলিম্পিকে যে বাংলাদেশকে একটা বেস্ট রেজাল্ট উপহার দিতে। সাফল্যের তালিকায় 2014 সালে ব্যাংককে এশিয়া কাপ স্টেজ 1 চ্যাম্পিয়নশিপ, 2017তে কিরগিজস্তানে আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপের স্বর্ণ জয়, পদকপ্রাপ্তি 2018 সালে ঢাকায় আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ ও বিকেএসপিতে দক্ষিণ এশিয়ান আর্চারিতেও। 2019 সালটা ছিল সোনায় রাঙানো। ফিলিপাইন, নেপাল ছাড়াও বিশেষ করে হল্যান্ডে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের ব্রোঞ্জ জয়ে পূরণ হয় সরাসরি অলিম্পিকে খেলার লক্ষ্য। করোনা প্রকোপে 1 বছর আর সবার মতোই চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সামনে। তবে ইভেন্ট সূচি যাই হোক, কোচের পরামর্শ মেনে নিজেকে প্রস্তুত রাখছেন রোমান সানা। আমার বডির জন্য আর কি ভালো, সেই ধরনের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আমাদের কোচ মার্টিন উনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছেন এবং সেগুলো আমরা প্রপারলি করার চেষ্টা করছি। বছর জুড়ে থাকে ব্যস্ততা। করোনার দিনগুলোতে সময় দিচ্ছেন পরিবারকে। নিজের সাফল্যের পেছনে মা, বলেন রোমান সানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর রাখছেন সতীর্থদের। ভক্তদের আহ্বান, করোনা রোধে যেন বাড়িতেই থাকেন। কদিন কষ্ট করে হলেও আসলে ঘরের ভিতরেই থাকেন, একদমই বের হবেন না, কারণ আমাদের মানে নিজের জীবনের মূল্য অনেক বেশি। আরিফুল ইসলাম, নিউজ 24। করোনার দিনগুলোই আর সবার মতোই 4 দেওয়ালে বন্দি ক্রীড়াঙ্গনের তারকারা। তবে ঘরে বসেই খোঁজ খবর রাখছেন একে অন্যের। গল্প আড্ডায় মেতে উঠেছেন অবসর সময়। মাঠ ও মাঠের বাইরের মজার সব ঘটনা, অভিজ্ঞতা শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। আরিফুল ইসলাম জানাচ্ছেন আরও একটি রিপোর্টে। টেনিস কোর্টে বছর জুড়ে ব্যস্ততা। হঠাৎ ব্যস্ত জীবনে নেমে এলো অপ্রত্যাশিত অবসর। গৃহবন্দী হয়ে সময় কাটছে অ্যান্ডি মারের। অন্যদিকে নোভাক জোকোভিচ, তারও দশা একই। গ্র্যান্ড স্ল্যাম নিয়ে ভাবনা আপাতত বেশ দূরের। মুঠোফোনে আড্ডায় মেতে উঠলেন 2 তারকা। গল্পের বিষয়, খেলার জগতে না আসলে অন্য কোন পেশা বেছে নিতেন। ছোটবেলা থেকে আমি বিজ্ঞান পড়তে ভালোবাসি। টেনিসে না আসলে খুব সম্ভবত বিজ্ঞানী হতাম। আমার আগ্রহ ছিল ফুটবলে, কিন্তু এখন মনে হচ্ছে যদি চিকিৎসক হতে পারতাম। মানুষের সেবা করার চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে। ফুটবল ক্যারিয়ারে নিজ দেশ ইতালির ক্লাবগুলোয় বেশি খেলেছেন মারিও বালোতেল্লি। তবে সাবেক ফরাসি খেলোয়াড় থিয়েরি অরির প্রশ্নে বালোতেল্লি বলেন তার কাছে সেরা ইংলিশ প্রিমিয়ার লিগ। 2010 থেকে 13 ম্যানচেস্টার সিটি, 2014 থেকে 16 খেলেছিলেন লিভারপুলের জার্সিতে। অবশ্যই ইংল্যান্ড। তাদের ফুটবল ভাবনা দারুণ, যদিও খাওয়া দাওয়ায় কিছুটা সমস্যা হয়, তবে ক্লাবগুলো অসাধারণ। ফুটবলের জন্য ইংল্যান্ডই বেস্ট। অন্যদিকে বার্সার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা এখনও অনন্য বর্তমানে বেসিকতাসের খেলা মিডফিল্ডার কেভিন প্রিন্স বুয়াটেংয়ের। যতজন খেলোয়াড়ের সঙ্গে দেখা করেছি তাদের মধ্যে মেসি সেরা। তার অনুশীলন দেখেও অনেক কিছু শেখা যায়। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ খবর সংবাদ।